আচ্ছা, তো আজকে যেটা সেকেন্ড ক্লাস যে টপিকটা দিয়ে শুরু হবে সেটা হবে দশা পার্থক্য। আমরা গত ক্লাসে দশা পার্থক্যের যে সূত্রটা ফাইনালি শেষ করছিলাম সেটা হচ্ছে দশা পার্থক্য, মানে ফাই ইকুয়াল টু 2π/λ ইন্টু এক্স। আচ্ছা, তো এখন এটার আমরা যদি এই জিনিসটা আবার আর একটু পরিচয়টা আমরা দেখাই, তাহলে আমরা কি জানি সেটা হচ্ছে যে এখানে কয়েক স্লাইড আগেই ছিল যে দশা পার্থক্যটা আসলে আমরা কিভাবে পাচ্ছি। তো আমরা দেখেছিলাম এটা হচ্ছে মূলত দশা পার্থক্য। আমরা যেটা মেন সূত্র ছিল, এখন মেন সূত্রে একটা আমাদের পার্ট মাইনাস হয়েছিল, তাই না? সেটাকে আমরা ফাই বলছিলাম। এখন আমরা এখানে যদি সংজ্ঞাটা দেখি, সংজ্ঞাটা হচ্ছে যে আমরা জানি যে ল্যামডা মানে কি, যখন একটা ফুল এরকম পার্ট তৈরি হবে, হ্যাঁ, এটা ফুল যখন হবে তখন হচ্ছে আমাদের 1 ল্যামডা কমপ্লিট হবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে মানে হচ্ছে 1 ল্যামডা কমপ্লিট হবে। এখন 1 ল্যামডা মানে কত ডিগ্রি আমরা দেখেছিলাম, যে সার্কুলার রোটেশনের একটা বিষয় দেখেছিলাম। তার মানে একটা ল্যামডা পুরা পার হওয়া মানে হচ্ছে যে 2π সমপরিমাণ ডিগ্রি সে কমপ্লিটলি পার করলো। আচ্ছা, এখন যেহেতু 2π সমপরিমাণ ডিগ্রি সে কমপ্লিটলি পার করলো, তাহলে আমরা বলতে পারবো যে একটা পুরা ল্যামডা হতে তার লাগে 2π, রাইট? আচ্ছা, তাহলে 1 মিটার পার হতে তার কতটুকু লাগে, বা একক পরিমাণ দৈর্ঘ্য পার হতে, সেটা হচ্ছে যে 2π/λ। তাহলে এখন যেটা প্রশ্ন হবে যে এক্স দূরত্বে থাকা, আমরা ফাই মানে কি, দশা পার্থক্য কখন তৈরি হয়, যখন তুমি এই যে গ্রাফ, এই গ্রাফের যে কোনো একটা জায়গাতে তুমি যখন চলে যাও, লেটস সে তুমি হিসাব শুরু করেছো এখান থেকে, বা এখানে তুমি দশা পার্থক্য বের করতে চাচ্ছ, ঠিক আছে, বা এখানে দশাটা তুমি বের করতে চাচ্ছ, তাহলে এই বরাবর তোমার যেটা দূরত্ব পার করেছো সেটাকে এক্স দিয়ে প্রকাশ করছে। তাহলে এইখানের এই দশা পার্থক্যটা তোমাকে পাইতে হলে তোমাকে যে একটা করতে হবে, সিম্পলি এখানে এক্স দূরত্বে বের করতে হবে। তাহলে এক্স দূরত্বে কত হবে, এক্স দূরত্বে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে যে 2π/λx অবশ্যই। এবং এই যে 2π/λx যেটা লিখলাম, ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের ফাই বা দশা পার্থক্য। তো এটাই হচ্ছে আমাদের এই সম্পর্কটা ছিল। তো চলো আমরা আমাদের এই আজকের টপিকে ফিরে চলে আসি। এখন আজকে যে টপিকটা ছিল এইটা, তো এইটা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে দশা পার্থক্যেরই আরেকটা ভেরিয়েন্ট, যেটা হচ্ছে টাইমের ভিত্তিতে। মানে মানে হচ্ছে আমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে যে মূলত যে আমরা দেখলাম ফাই ইকুয়াল আমরা যেটা দেখলাম যে 2π/λ ইন্টু এক্স, রাইট? আচ্ছা, এটা কি, এটা দূরত্বের ভিত্তিতে না? অবশ্যই, কারণ ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা দূরত্ব এক্স মানে কি, এক্স দূরত্ব হিসেবে করছে, তার মানে এটা দূরত্বের ভিত্তিতে। আচ্ছা, এখন দূরত্বের ভিত্তিতে বাদ দিয়ে যদি আমরা সময়ের ভিত্তিতে একটা সেম ভাবে হিসাব করতে চাই, তাহলে কি করব, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই সেম জিনিস ফাইয়ের বদলে আমরা না, ল্যামডার বদলে বসাবো বড়টি। কেন বড়টি বসাবো, কারণ হচ্ছে যে আমরা বড়টির সংখ্যা কি জানি, বড়টি হচ্ছে মূলত যে আমাদের একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য শেষ করতে যে সময় লাগে, তার মানে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা কমপ্লিট এরকম ওয়েভ কমপ্লিট করছে। আচ্ছা, কমপ্লিট ওয়েভ করতে সময় লাগছে টি। আচ্ছা, ভালো কথা। এবং সেখানে কত ডিগ্রি পার করছে, সেখানে হচ্ছে 2π। তার মানে কি, তার মানে একক সেকেন্ডে কতটুকু পার করছে, সেটা হচ্ছে যে 2π/t। তাহলে একক সেকেন্ডে আমরা দেখলাম যে একক সেকেন্ডে সে পার করছে 2π/t। আচ্ছা, কিন্তু আমাদের কতক্ষণ পর লাগবে, টি একটা যে কোনো সময় পর লাগবে। তাহলে টি একটা যে কোনো সময় পর যেহেতু লাগবে, তার মানে আমাদের যেটা করতে হবে, সিম্পলি এর সাথে আর একটা টি গুণ করে দেবো। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফাই। এটাও একটা ফাই, এটাও একটা ফাই, দুইটাই ফাই, দুইটা কারেক্ট। এবং দুইটার মাঝে পার্থক্য কি, একটা হচ্ছে যে দূরত্বের ভিত্তিতে বের করা, আর একটা হচ্ছে সময়ের ভিত্তিতে বের করা। তাহলে দুইটা দুই ধরনের ইকুয়েশন, বাট দুই ধরনের ইকুয়েশন সেম জিনিসকে রেফার করছে, জাস্ট দুইটা ডিফারেন্ট একক ব্যবহার করছে। একটার ক্ষেত্রে দৈর্ঘ্যকে একক হিসেবে ইউজ করছে, আর একটাকে সময়কে একক হিসেবে ইউজ করছে। তো এই হলো দুইটা বিষয়। এখন আমরা যদি এর পরের টপিকে যাই, এখানে একটা খুব সুন্দর সম্পর্ক দেওয়া আছে, যে সম্পর্কটা আমাদের ভালোভাবে পড়া লাগবে। এই সম্পর্কটা আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে যে এইখানে যেটা তোমার ডেল ফাই বাই 2π যখন ভাগ করো, তাহলে এখন ভালোভাবে লক্ষ্য করো তো এটা কি আগেরটা সমান কি না। ঠিক আছে, আমরা আগে যেটা দেখলাম
যে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা এখানে আবার লিখি তাহলে কি বলতে পারবো যে ফাই ইকুয়াল টু আমরা কি দেখলাম 2π/λ ইনটু বাই এক্স, রাইট, 2π/λ(x) এটা পেলাম। এখন আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যে ফাই, এখান থেকে আমরা যদি এই 2πটা এদিকে নিয়ে চলে আসি, তার মানে 5/2π হচ্ছে 5/2π, 5/2π মানে ওখানে কি পেলাম x/λ, রাইট। অনুরূপভাবে সেকেন্ড কেস যেটা, সেকেন্ড কেসে আমরা বলতে পারবো 5/2π ইকুয়াল টু সময় ভাগ এখানে ল্যামডা, ঠিক আছে, সময় ভাগ পর্যায়কাল, এটা বলতে পারবো না এক্স্যাক্টলি, আমরা এই এটা বলতে পারবো। তো এই জিনিসটাই মূলত আমাদের সম্পর্কটাতে এখানে বসানো হয়েছে যে তোমার 5/2π ইকুয়াল টু ডেল x/λ ডিভাইডেড বাই ডেল t বাই বড় টি, ঠিক আছে। তো এটা হচ্ছে সম্পর্কের একটাই, এবং এই অনুপাতটা আসলে এমসিকিউর জন্য মাঝে মাঝে, ঠিক আছে, এমসিকিউর জন্য মাঝে মাঝে এটা আসে, ঠিক আছে। স্পেশালি এটা বলছি আমি গত ক্লাসে যে এটা সেকেন্ড পেপারে সপ্তম যে চ্যাপ্টারটা আছে সেই সপ্তম চ্যাপ্টারটাতে এটা কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে কনসিডার হয়। তার কারণে সপ্তম চ্যাপ্টারে কিন্তু এটা আরো গুরুত্ব দিয়ে ধরতে হবে। প্রশ্ন হচ্ছে এটা কি সপ্তম চ্যাপ্টারে কি বলে, এটা কখন এসেছে? হ্যাঁ, এটা বোর্ডেও আসে টপিক, মানে এই যে সম্পর্ক, এটা লিটারালি এই সম্পর্ক, তোমাকে এই সম্পর্ক তো আর দিয়ে দিবে না, তোমাকে দিবে যদি এটা এত হয় তাহলে এটা কত অথবা এটা কত, রাইট। তাহলে তোমাকে একটা, দুইটা, তিনটা, চারটা আননোন, আবার এর এবং এর মাঝে সম্পর্ক তো চারটা আননোন, এর সব সম্পর্কতে চারটা আননোন, তোমাকে তিনটা তথ্য দিবে, তিনটা তথ্য দিয়ে চতুর্থ যে তথ্যটা, সে চতুর্থ তথ্য না, এটা আর এটার সম্পর্কতে মাত্র তিনটা আননোন, একটা, দুইটা, তিনটা, 2π তো কোনো আননোন না, তার মানে তিনটা আননোন। তো এই তিনটা আননোনের মধ্যে যে কোনো দুইটা দিয়ে দিবে, এবং অপর যে আননোনটা সেটা আমার এমসিকিউতে চাইবে, এবং এটা কিন্তু একটা পপুলার এমসিকিউ, এটা নট অনলি এইচএসসি বাট অলসো অ্যাডমিশনে এরকম এমসিকিউ এসেছে প্রিভিয়াসলি, ঠিক আছে। সো তার কারণে আমাদের এই সম্পর্কটা একটু ভালোভাবে দেখা লাগবে। যাই, এই সম্পর্কের পরে আমরা যেটা আসি সেটা হচ্ছে তরঙ্গ মুখ। আচ্ছা, তরঙ্গ মুখ কি? তরঙ্গ মুখও অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড পেপারে সপ্তম চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক, এবং এই তরঙ্গ মুখ আসলে আমাদের হাইগেন্সের নীতি নামের একটা নীতি বলে, যেটা সেকেন্ড পেপারের সপ্তম চ্যাপ্টার আমরা পাবো। তো সেই হাইগেন্সের নীতিটাতে এটা একটা ইম্পর্টেন্ট ফিগার হিসেবে কাজ করে। তো আমরা তরঙ্গ মুখটা যদি এখানে ব্যাখ্যা আছে কি না, এখানে তেমন ব্যাখ্যা নাই। আচ্ছা, যার কারণে এটা এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ না তাই যাক। তো এখানে আমরা যদি তরঙ্গ মুখটা বলি, আমার হাইগেন্স যেটা বলে দিয়েছে, বা হাইগেন্সের নীতি থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে একটা তরঙ্গ যখন তৈরি হয় তখন সেই তরঙ্গের যাত্রাপথে আরো অনেক মাল্টিপল তরঙ্গ তৈরি হবে, রাইট। আচ্ছা, এটা কি? এটা আসলে একটু বোঝাটা কঠিন আমাদের, কারণ এই চ্যাপ্টারের পড়াই না এটা, তার কারণে তাও আমি এখানে হালকা দেখাচ্ছি। তো লেটস সে তোমার এখানে একটা আলোর সোর্স দিয়েছে, ঠিক আছে, এটা একটা আলোর সোর্স। তো আলোর সোর্স কি করলো? তো আলো এরকম এরকম করে আলো ছড়াচ্ছে, রাইট, আলোটা চারিদিকে বাড়ছে। তো যেটা হয় যে প্রত্যেকটা হাইগেন্স বললেন, মানে অন্যান্য নীতিতে, যেটা আমরা সেকেন্ড পেপারে সপ্তম চ্যাপ্টার পড়বো, যে প্রত্যেকটাই নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে কাজ করে, ঠিক আছে। এগুলোকে গৌণ তরঙ্গ না, এগুলোকে হ্যাঁ গৌণ তরঙ্গ, আর যেটা মেন সেটাকে মুক্ত তরঙ্গ বলে। আবার এই জিনিসটা আবার এত ভাগে ভাগবে, তো এইভাবে আলটিমেটলি বাড়তে থাকবে। তো দেখো তো আমরা কি এই যে বাড়লো, এখানে একটা দাগ টানতে পারবো না? বুঝতে পারছো না? আমি জানি বুঝতে পারছো না, কারণ এটা বুঝার টপিক না। আমি তোমাকে আরেকবার বুঝাই দিতেছি আমার এই কালারটাতে কারণে হয়তো হিজিবিজি লাগছে। দেখো ভালো লক্ষ্য করো, এটা একটা আলো সোর্স। আমরা আলো আঁকাই তখন কি হয়? আলো আঁকানোর সময় যেটা হয় সেটা হচ্ছে যে এইভাবে আমরা সিম্পলি বলি যে আলোটা বড় হয়ে গেল, রাইট, মানে বড় হয়ে গেল বলতে চারদিকে ছড়াই গেল। বাট অ্যাকচুয়ালিতে যেটা হয় সেটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। আলো কি হয় জানো? এই যে প্রত্যেকটা এরকম অসংখ্য পার্টে ভাগ হয়, রাইট, এরকম অসংখ্য পার্টে এরকম হয়। কেমনে? কারণ হচ্ছে প্রত্যেকটা বিন্দু একটা নিজ নিজ ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয়ে যায়, ঠিক আছে, মানে সে তারপরে তরঙ্গ তৈরি করা শুরু করে দেয়। আচ্ছা, তো এইখানে আবার অনেকগুলো বিন্দু আছে, তারা আবার এরকম করে অনেকগুলা তরঙ্গ তৈরি করবে, রাইট, এরকম তরঙ্গ হতে থাকছে। তো এইখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, একটু যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে তুমি যে জিনিসটা দেখতে পাবা সেটা হচ্ছে যে, এক মিনিট, সব কিছু ঠিকঠাক আছে, একটু ল্যাগ মনে হলো, ঠিক আছে। এখন দেখো তুমি আরেকটা কালারের একটা দাগ টানবো, ভালোভাবে লক্ষ্য করো।
আমি কমলা একটা দাগ টানছি, হলুদ, এই যে দাগটা টানলাম, ঠিক আছে, এই দাগটা কি তাদেরকে টাচ করে যাচ্ছে না? এক্স্যাক্টলি। এবং দেখো আমরা এই যে আঁকার সময় এই যে বড় বড় দাগ দেখলাম যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেই ছড়িয়ে যাচ্ছেটাই কিন্তু আলটিমেটলি এরকম, ঠিক আছে। তো এটাকে আমরা তরঙ্গমুখ বলি, এবং তরঙ্গমুখের এটা মানে তরঙ্গমুখের একটা সঞ্চার পথের বিষয় আছে, মানে সঞ্চার পথ তো না, সঞ্চার, সামনের দিকে এসে সঞ্চার হতেই থাকে। তো এটা কোনো ইম্পর্টেন্ট টপিক নেই, ইনফ্যাক্ট এটা আসার পসিবিলিটি না, কারণ এটা এই চ্যাপ্টারের জিনিসটা। এটা হচ্ছে জিনিসটা আর একটু এক্সপ্লেনেটরি জিনিস, যেটা নিয়ে তোমার মনে করো যে হালকা দেখে নিতে পারো, কারণ এই জিনিসটা এই পেজে যেটা আছে সেটা কিন্তু এমসিকিউ হিসেবে দেখা দরকার পড়তে পারে। সেটা হচ্ছে যেটা যে তোমার বৃত্তাকার তরঙ্গমুখ আমরা কোথায় দেখতে পারি? অবভিয়াসলি লাইভ এক্সাম্পল, একটা পানিতে ঢেল মেরে দাও, মানে সরি পানিতে ঢিল মেরে দাও, তাহলে কি পানি যে ঢেউ তৈরি হবে সেই ঢেউটা। আচ্ছা ভালো কথা। এখন যেটা গোলকীয় তরঙ্গমুখ, গোলকীয় তরঙ্গমুখ আবার কি? গোলকীয় তরঙ্গমুখ চারিদিকে যেটা আমরা দেখতে পাই ছড়িয়ে পড়ে। এটা কি? এটা হচ্ছে আলোর উৎসের, আলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই। অবভিয়াসলি তুমি যদি একটা রুমের একেবারে মিডিলে একটা বাল্ব রাখো, তুমি যদি খুলো, তাহলে কি পুরো রুমটা তোমার হয়ে যাচ্ছে না? তার মানে সেটা কি, মানে গোল হিসেবে হচ্ছে। পানি মানে কি? পানি একটা ফ্ল্যাট তল এরকম করে ঢেউ খেতে লাগছে, রাইট? বৃত্তাকার তরঙ্গমুখ যেটা না। আর গোলকীয় তরঙ্গমুখ কেন আলোকে বললাম? কারণ আলো সব দিকে ইকুয়ালি ভাবে ছড়ায় যাচ্ছে, রাইট? তার কারণে এটা গোলকীয়। আর সমতল তরঙ্গমুখ আমরা দেখতে পাই সেটা হচ্ছে যখন অসীম থেকে একটা আসা তরঙ্গ দৈর্ঘ্য। মানে কি? মানে হচ্ছে যে এই যে একটা ছবি আঁকালাম না, এই ছবিটা আরেকবার তোমাকে যদি দেখায় তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবা যে এই যে ধরে একটা আলো, রাইট? তো এই যে আলোটা তোমার করলা, এই যে আলো, তো এই আলোটা এইভাবে টানছো, রাইট? তো তুমি কত টানতে পারো বলো? দেখ তুমি টানতে আসো, তুমি যখন টানতে টানতে অনেক বড় করে দিবে না, তখন তুমি যদি জুম করো, ঠিক আছে, এরকম টানতে জুম করো, তাহলে তুমি এক মোমেন্টে যেটা পাবা সেটা হচ্ছে, দেখো এই জায়গাটা অলমোস্ট একটা স্ট্রেট পাথের কাছাকাছি চলে যেতে লাগছে। আমি ইতিমধ্যে কয়েকটা আঁকাইছি, তাতে এমনি আমি আমার উদাহরণে লেগে বলছি একটা স্ট্রেট পাথের দিকে যাচ্ছে। কারণ সূর্য থেকে যখন আসছে, এটা লেটস সে সূর্য, ঠিক আছে, এটা যদি সূর্য হয় আর এটা যদি পৃথিবী হয়, এই জায়গাটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবী যেটা ফেস করবে সেটা অলমোস্ট স্ট্রেট লাইনের পাথ হবে। কেন? সূর্য থেকে আস্তে আস্তে এই আলোটা যে কত পরিমাণে ছড়াইছে, এতগুলো পরিমাণে ছড়ানো, এটা তো বৃত্তাকার পথে ছড়াবে চারিদিকে, সে সূর্যটা ছড়াচ্ছে। তো এইখানে অল্প একটা জায়গাতে সূর্য পৃথিবী আছে, যে পৃথিবীর ভিতরে যদি একটা কোনো লোক দাঁড়িয়ে থাকে, তাহলে সেই লোকটা যেটা দু চোখ দিয়ে দেখবে সেটা হচ্ছে যে একটা অলমোস্ট স্ট্রেট পাথ এর, মানে একটা সোজা ইয়ার একটা তরঙ্গ সে ফেস করছে, তাকে এরকম বাঁকা বৃত্তাকার সে আলটিমেটলি ফেস করতে পারে না, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে অসীম। অসীম ওয়ার্ডটা আসলে একটু বুঝতে হবে, অসীম দিয়ে আসলে কি ডিফাইন করে। এটা আমাদের ফিজিক্সের একটা কমন ওয়ার্ড, যেটা মানুষ ভুল করে, কারণ আমরা বিভবের সংজ্ঞা বা আরো মাল্টিপল সংজ্ঞাতে এই জিনিসটা দেখি। এখন এই জিনিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি যে আসলে এই বিভব বলতে কি বোঝায়, বিভব কেন অসীম, সেটা হচ্ছে একটু বুঝতে হবে যে অসীম মানে এটা স্বাভাবিক হিসাবের বাইরে। মানে এই যে পৃথিবী থেকে সূর্যের যেটা দূরত্ব, সে দূরত্বটাকে কিন্তু অসীম বলতে পারি, সে দূরত্বটাকে অসীম বলা যায়। যেটা এখন প্রশ্ন করবে যে আরে ভাই আমরা তো ম্যাথে জানি যে অসীমের কোনো ইয়া নেই, মেজারমেন্ট না, অসীম তো মেজারমেন্টের বাইরে। হ্যাঁ কারেক্ট, বাট আমাদের এখানে যখনই ফিজিক্সে তোমার অসীম ওয়ার্ডটা ইউজ করা হয় তখন সবসময় পয়েন্ট অফ রেফারেন্স লাগবে। এন্ড পয়েন্ট অফ রেফারেন্স তুমি হিসাব করছো, এখন হিসাব করার জন্য তুমি বলছো অসীম দূরত্ব থেকে একটা চার্জকে নিয়ে আসলে যে কাজ হলো সেটা হচ্ছে বিভব। অসীম দূরত্ব কত দূর থেকে নিয়ে আসবে তুমি? কত দূর? পৃথিবী মহাবিশ্বের বাইরে চলে যাবে, যেতে মহাবিশ্ব কত বড় তুমি জানো? জানো না। কারণ তোমার হিসাব করার জন্য কি, তোমার হিসাব করার জন্য খুব ছোট্ট একটা থেকে অনেক দূরে যেটার ভ্যালু আমরা মেজার করতে পারি, বাট ওই যে ছোট্ট একটা কণা, ওই ছোট্ট একটা কণার রেসপেক্টে ওই অনেক দূরটা আসলে অনেক দূর, এতই দূর যে সে একটা অসীম হিসেবে ক্যারেক্টারিস্টিক হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের ফিজিক্সে অসীম হিসেবে কাজ করে। যাক, এরপর আমরা যেটা দেখবো যে শক্তি প্রবাহ। আচ্ছা, শক্তি প্রবাহটা ইম্পর্টেন্ট। দেখো আমরা কিন্তু দেখেছিলাম, তো আমাকে একটু যদি দেখায়, থামো, তোমাদের আমার ছবি আঁকাবো।
না, এই ছবিটা ভালো হচ্ছে না, থামো আমি তোমাদের দেখাই। আচ্ছা, তো এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা যদি একটু লক্ষ্য করি, এটা আমরা গতকালকে ক্লাসে দেখছিলাম, ঠিক মানে দেখছিলাম বলতে বলছিলাম যে কি হয় যখন একটা আলো আগায়, তখন আলো আগানোর সময় একদিক দিয়ে আমার ইলেকট্রিক ফিল্ড যায়, আরেক দিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যায়, এবং এই দুটোর যে কম্বিনেশন, মানে দেখো যে এই এক মিনিট থামো। তো এইখানে তোমরা যদি লক্ষ্য করো যে এই যে বরাবর এই যে ইয়েলোটা আছে, ঠিক আছে, এই মানে ইয়েলো তো না, মানে এটা কি বলবো, ব্লু কালার, এই ব্লু কালারটাকে বলছে আমার ম্যাগনেট, ঠিক আছে। আর এবং এই যে জায়গাটাতে আমরা যদি দেখি যে এখানে যেটা রেড কালার, সেই রেড কালারটাকে আমার বলে দিচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই দুইটা বাদে আমার যেটা ওয়েভ মোশনে যেটা দিক দিছে, দেখো আলটিমেটলি জেড বরাবর, দেখো এই যে জেডটা দেখছো না, এইখানে আমার এই হাতটা এই জায়গাটার এখানে, ঠিক আছে, এইখানে যে জেডটা আছে, তো সেই জেডটা তোমার যেটা হয় সেই বরাবর আলোটা প্রপাগেট করে। এখন ভালোভাবে একটু লক্ষ্য করো তো যে এখানে যেটা ইলেকট্রিক ফিল্ড সে কোন দিকে যাচ্ছে, সে এক্স বরাবর নড়াচড়া করছে। দেখো তার দাগ যেগুলা, তার দাগ কিন্তু এক্স বরাবর নড়াচড়া করা, ঠিক আছে। থামো, এখানে কিভাবে যে দেখাবো, আমার হাত ঠিক মতো লোড করছে না। যাক, তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করতে দেখো যে এক্স এর যে তীর চিহ্ন গুলো দেওয়া আছে, জুম করলে তো বোঝানো যায়। দেখো তাহলে এখানে এক্স এর যে তীর চিহ্ন গুলো দেওয়া আছে সেটা দেখো মানে এক্স বরাবর, সরি লাল দাগে যে তীর চিহ্ন গুলো সেটা কিন্তু এক্স বরাবর দেওয়া আছে, রাইট, দেখতে পাচ্ছ তোমরা। তার মানে সে এক্স অক্ষ বরাবর আন্দোলন করছে, বলে দেওয়া আছে এক্স, সে কি এক্সে থাকবে না, তুমি যাকে ওয়াই বলতে তাকে জেড বলতে পারো, কোনো ব্যাপার না, তুমি যাকে যা ইচ্ছা বলতে যাবে সেটা একটা অক্ষ বললেই হলো। আচ্ছা, এবার দ্বিতীয় কথা যেটা ম্যাগনেটিক ফিল্ড, দেখো ম্যাগনেটিক ফিল্ডে যেটা আমার দেওয়া আছে সেটা কিন্তু ওয়াই বরাবর আন্দোলন করছে, রাইট, লক্ষ্য করো তার তীর চিহ্নগুলো কিন্তু ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে, তো দুজন অক্ষ আলাদা। এবং আমি কি বললাম আলো কোন দিকে যাচ্ছে, আলো যাচ্ছে আলটিমেটলি এই যে জেড অক্ষ, এই জেড অক্ষ বরাবর, তার মানে কি আলো আরেক রাস্তাতে যাচ্ছে। এটা কিন্তু আমরা গত দিনের ক্লাসে প্রথমেই পড়েছিলাম। তো এটা হচ্ছে আলটিমেটলি এই পুরো জিনিসটা। তার মানে কি যে এখানে আলো যাচ্ছে। এখন আমার এখানে যে স্লাইডটা দেখাতে যে এখানে আসলাম, সেই স্লাইডটাতে যদি আবার আমরা ফিরে যাই, ঠিক আছে, এই যে দেখো এই স্লাইডটার থেকে আমরা মূলত গেলাম, সেটা হচ্ছে একটা শক্তি কিভাবে মানে আমরা হিসাব করি, ঠিক আছে। শক্তি হচ্ছে যে এই যে আলো যাচ্ছে, এই যে আলো যাচ্ছে, আমরা যেটা করি যে এটার উপর লম্ব হবে, মানে একটা এক্স ওয়াই তল এভাবে বিবেচনা করে, আমি এখানে হয়তো এইটা এই ছবিটা তুমি বুঝো তাহলে হবে। এখানে দেখো এই দেখো এটা মনে করো আলো যাচ্ছে, এই নীল তীর চিহ্নটা আলো যাচ্ছে। আচ্ছা, তাহলে এই দিকে যদি একটা উপর দিকে দাগ টানি, ঠিক আছে, থামো, এই উপর দিকে যদি আমরা দাগ টানি, এখন যেটা দেখতে পাচ্ছ সেটা ধরে নাও এক্স, এইদিকে একটা আসছে সেটা একটা ওয়াই, এটা ধরে নাও জেড, ঠিক আছে, এইভাবে যাচ্ছে জেড, ঠিক আছে। তাহলে এই যে আমরা একটা তল এঁকেছি না, এই তলটা হচ্ছে এক্স ওয়াই বরাবর একটা তল, ঠিক আছে, এটা এক্স ওয়াই বরাবর তল, জেড বরাবর না, এক্স ওয়াই বরাবর একটা তল আমরা এঁকেছি। তো এই তলের লম্ব ভাবে তাহলে জেড হবে না, এক্স্যাক্টলি, এটা যেহেতু এক্স ওয়াই অক্ষের একটা তল, তার মানে এর লম্ব বরাবর জেড অক্ষ থাকবে, এবং সেই জেড অক্ষ বরাবর শক্তি যাচ্ছে। তো এই যে তল দিয়ে যে শক্তিটা যায় সেটা থ্রুই আমরা মেজার করি, সেটা থ্রু আমরা তরঙ্গের শক্তি মেজার করি বা মেজারের একক হিসাব করি। পয়েন্টিং ভেক্টর বলে যে ভেক্টরটা আমরা সেকেন্ড পেপারে সপ্তম চ্যাপ্টারে পড়বো এবং সেটা ভালোভাবে তখন বুঝবো, বাট এখন এটা প্রয়োজন নাই। কিন্তু আমরা আসলে বুঝাচ্ছি যে এই জিনিসটা কি হবে, এটা কি ইম্পর্টেন্ট উঠছে না, আমাদের এখানে কি ইম্পর্টেন্ট, একমাত্র একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার এই যে তোমার এখানে বলা আছে যে এই যে তল, ঠিক আছে, এই তলে যে 90 ডিগ্রি কোণ, এই ভ্যালুটা মনে রাখতে হবে। এবং তলটা কার সাথে সাথে, সেটা হচ্ছে তরঙ্গ মুখের সাথে লম্ব ভাবে। তাহলে তরঙ্গ মুখ মানে কে, তরঙ্গ মুখ দেখো এটা হচ্ছে তরঙ্গের মানে তরঙ্গ মুখ এটা, এবং শক্তি যাচ্ছে এইদিকে,
তরঙ্গ মুখের সাথে 90 ডিগ্রিতে যাবে, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। তো যাক, আমরা এর পরের স্লাইডে যদি যাই, আমরা একটু স্লাইডটা ছোট করি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা যদি তো এখানে আমরা যদি একটু দেখি যে অগ্রগামী যেটা তরঙ্গের যদি অ্যানাটমি, আমাদের এখানে বেশ কিছু জিনিসপাতি আছে যেগুলো আলটিমেটলি প্রয়োজন নাই মানে কি, মানে আমরা অলরেডি কভার আপ করে এসেছি এবং এগুলো তেমন গুরুত্বপূর্ণ না বলে আই থিঙ্ক। ঠিক আছে, আমরা এখন যেটা করবো যে পরের স্লাইডে যাবো, পরের স্লাইডে কি আছে সেটা দেখবো। আচ্ছা, এই স্লাইডের জিনিসপাতিও আমরা দেখে আসছি। দেখো, এটা তো মানে ডিকোডিং, আমরা ইতিমধ্যে এটার ম্যাথ এবং সব টপিক এবং ভালোভাবে বুঝে চলে আসছে, ঠিক আছে? সো এখানে আই ডোন্ট থিঙ্ক তেমন কোনো ইম্পর্টেন্ট আর কিছু আছে। তারপরে ইয়াটাতে আমরা যদি যাই, আচ্ছা এইখানে একটা সুন্দর এমসিকিউ প্রশ্ন আছে, এই প্রশ্নটা কিন্তু বেশ মনে দাও। নির্দিষ্ট মাধ্যম বলার সাথে সাথে তুমি বুঝে গেছো যে ভি চেঞ্জ হবে না, বেগ সেম থাকবে। মাধ্যম চেঞ্জ হলে কম্পাঙ্ক সেম থাকে, মাধ্যম চেঞ্জ না হলে বেগ সেম থাকে। এই যে নির্দিষ্ট মাধ্যম, ওটা থেকে বুঝে যাবা যে মাধ্যম চেঞ্জ হয়নি, তার মানে মাধ্যম ফিক্স, তার মানে ভি ফিক্স, তার মানে ভি বাদে যে দুইটা পার্ট আছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, সে এফ আর ল্যামডা এই দুটো চেঞ্জ হবে। আচ্ছা যাই, এখানে আমাকে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য 1% হ্রাস পেলে কম্পাঙ্কের কত পার্সেন্ট পরিবর্তন হবে। দেখো, আমরা হিসাব করে যেটা দেখলাম যে কম্পাঙ্ক 1.01% বৃদ্ধি পাবে। এটা আসলে কিভাবে হিসাব করলাম, খুবই ইজি। দেখো, ভালোভাবে লক্ষ্য করো যে আলটিমেটলি আমরা বললাম নির্দিষ্ট মাধ্যমে বেগ ফিক্সড। আচ্ছা, ভালো কথা। তার মানে হচ্ছে আমাদের যেটা ল্যামডা ফাইনাল, সেটা কিন্তু ল্যামডা ইনিশিয়ালের 0.99। এখন 0.99 মানে কি, আবার প্রশ্ন করো। 0.99 এর মিনিং হচ্ছে যে টোটাল মানে কত? টোটাল মানে 1 থেকে 1% বিয়োগ করলে কত হয় বলো তো? 1% মানে কত? 0.01। তাহলে 1 থেকে 1% বিয়োগ করার মানে কি? 0.99 না? এটা। তো এখন ল্যামডা ফাইনাল ইকুয়াল টু ল্যামডা ইনিশিয়ালের 0.99 গুণ। ভালো কথা। এখন স্টেপ 3 তে যেটা বলছে সেটা হচ্ছে মূলত আমাদের রেশিও থ্রু বের করা। মানে কি? মানে হচ্ছে এফ ফাইনাল কি অবশ্যই ভি বাই 0.9, মানে আবার এই জিনিস, এই লাইনটার আগে আমরা একটু আরেকবার দেখাই দিই। সেটা হচ্ছে যেখানে যেটা বলবো সেটা হবে যে আমরা জানি এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তো এফ যখন তুমি ফাইনালের জন্য হিসাব করছো, ফাইনাল, তখন এটাও ফাইনাল হিসাব হবে না? এক্স্যাক্টলি, এটাও তখন ফাইনাল হয়ে যাচ্ছে, দুইটা তখন ফাইনাল হয়ে যাবে। এবং ভি কি? ভি তো ফিক্স। আচ্ছা, এখন ল্যামডা ফাইনালের মান আমরা একটু আগে কত পেলাম, সেটা হচ্ছে 0.99 অফ ল্যামডা ইনিশিয়াল, তার মানে ভি ইন্টু 0.99 ল্যামডা ইনিশিয়াল। ঠিক আছে, ইনিশিয়াল এই জিনিসটা আমরা এখানে লিখলাম, রাইট? এই তো দেখো, আমরা ল্যামডা ইনিশিয়াল লিখলাম। এখন লেখার পর যেটা করলাম সেটা হচ্ছে যে আলটিমেটলি এই ভি বাই ল্যামডা ইনিশিয়ালের মান কিন্তু আবার জানি। দেখো, সেটা হচ্ছে যে এফ ফাইনাল যদি ওটা হয় তাহলে আমাকে বলো তো এফ ইনিশিয়াল কত? এফ ইনিশিয়াল কি অবশ্যই ভি বাই ল্যামডা ইনিশিয়াল না? এক্স্যাক্টলি। তো এখন ল্যামডা ইনিশিয়াল যেহেতু ভি বাই ল্যামডা ইনিশিয়াল, তার মানে এইখানে যে পার্টটা পেলাম, এর এই যে পার্টটা, এই পার্টটা কি মূলত এফ ইনিশিয়ালকে রেফার করবে না? এক্স্যাক্টলি। তার মানে এইখানে আমরা ওই জিনিসটা লিখেছি যে এখানে ভি আর ল্যামডা ইনিশিয়ালের পরিবর্তে এফ ইনিশিয়াল বসাই দিচ্ছি এবং দেখো 1/0.99 দিয়ে ভাগ করে আমরা 1.0101 পাইছি। আচ্ছা, তো এখানে আমার এই জিনিসটা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে এখন দেখো তো, এটাকে আমাদের কি করতে হবে বলতো? এটাকে কি সিম্পলি আমার পার্সেন্টেজ হিসাব করা লাগবে না? পার্সেন্টেজ হিসাব কেমনে করব? এখানে আমরা পেলাম 1.0101। আচ্ছা,
এক তো আদি, এক তো স্বাভাবিক, এক তো এক দিয়ে হিসাব করছে, তার মানে আমাদের বেড়েছে কতটুকু? বেড়েছে কি আমি বলতাম না 0.0101 এক্স্যাক্টলি এই পরিমাণ বেড়েছে। এখন একই যখন আমি পার্সেন্টেজে কনভার্ট করব তখন আমি কি বলতে পারবো যে 1.01% বলতে পারবো না এক্স্যাক্টলি। তো এই যে 1.01% বললাম সেটাই তখন আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাই থিঙ্ক এই ম্যাথটা বুঝতে পারছো। এটা এমসিকিউ জন্য এগুলো খুবই মানে কমন এবং সিম্পল একটা জিনিস। তো এখানে আরেকটা আমার সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথটা সলিউশন সহ আমাদের ভালোভাবে দেওয়া আছে। বাট সলিউশন দেখার আগে আমরা ম্যাথের প্রশ্নটা বুঝি। সেটা হচ্ছে আমার একটা নৌকা যেটা সমুদ্রে আছে বলে দেওয়া আছে, এবং পরপর তোমার দুইটা যেটা শীর্ষ, ঠিক আছে, মানে দুইটা শীর্ষ দূরত্ব যেটা সেটা বলে দেওয়া আছে 20 মিটার। তার মানে স্বাভাবিক এই নৌকাটার এই বরাবর যেটা দূরত্ব সেটা আমাকে বলে দিচ্ছে যে 20 মিটার, এবং তরঙ্গের যেটা বেগ সেটা বলে দিচ্ছে 18 কিলোমিটার পার ঘন্টা আছে। 18 কিলোমিটার পার ঘন্টা, ভালো কথা, 18 কিলোমিটার পার ঘন্টা বলে দিল। এখন আমরা যেটা করব যে নৌকার উপরে এবং নিচে 2 মিটার ওঠানামা করছে। আচ্ছা, তার মানে ঢেউটা কি? ঢেউটা দিয়ে আমাকে বোঝা যাচ্ছে যে উপরে এবং নিচে 2 মিটার ওঠানামা করছে। আচ্ছা, ভালো কথা, তার মানে কি তরঙ্গের পিক 2 মিটার না? আমাকে বলো। না না, সরি না, এখানে একটা বলছে যে উপরে নিচে, ও হ্যাঁ, এটা তো সরি এইখানে উপরে নিচে 2 মিটার, কারণ উপরে 1 মিটার নিচে 1 মিটার, টোটাল কিন্তু 2 মিটার উঠানো আমার কাছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা আমি কিন্তু এখন নিতে হবে, ধরা খেয়ে গেলাম। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভুল পাওয়া যাবে না। সেটা হচ্ছে মূলত যে উপরে নিচে 2 মিটার ওঠানামা করছে, তার মানে কি কেবল উপরে 1 মিটার, কেবল নিচে 1 মিটার, উপরে নিচে 2 মিটার টোটাল হিসাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়, ওঠানামা করছে। এবং নৌকা যেটা সর্বোচ্চ উলম্ব বেগ, ঠিক আছে, মানে আলটিমেটলি সর্বোচ্চ বেগ যেটা সেটা বের করতে বলছে। ভালো কথা। তা এখন আমরা হিসাব করার জন্য শুরু করি যে আমার প্রথমে যে সকল তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো যদি আগে অ্যানালাইজ করি, তাহলে দেখো তো কি কি দেওয়া আছে। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, তার মানে কি এর মানে এই যে নৌকাটা দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা ল্যামডা হিসেবে কনসিডার করবো। কারণ আমরা একে ল্যামডা হিসেবে কনসিডার করবো, কারণ এখানে আর কোনো তথ্য নাই। প্রথম কথা, এখানে আর কোনো তথ্য নাই। দ্বিতীয় কথা, উঠানামা করছে কে? নৌকা। তার মানে নৌকা একটা কমপ্লিট উঠানামা করতে তার নিজের পরিমাণ দৈর্ঘ্যটা সে কমপ্লিট করছে। তার মানে হচ্ছে তার নিজের পরিমাণ দৈর্ঘ্যটাই আমরা একটা ঢেউয়ের তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে কনসিডার করব। এটা ছাড়া আর কোনো উপায় নেই, তার কারণ আমরা সেই নৌকার দৈর্ঘ্যটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিলাম, মানে 20 মিটার। আচ্ছা, ভালো কথা। তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার তরঙ্গের বেগও দেওয়া আছে যে 18 কিলোমিটার পার ঘন্টা, যেটাকে আমরা অবভিয়াসলি মিটার পার সেকেন্ডে কনভার্ট করা লাগবে, কারণ এই এককে আমাকে হিসাব করা লাগবে। এখন তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে নৌকার উপরের দিকে 2 মিটার উঠে এবং নিচে মানে উঠে নিলাম। তার মানে আমরা কি বলতে পারবো একটা পিক কত? একটা পিক মাত্র 1 মিটার। তার মানে যেটা তোমার আমার কি বলে ওটাকে বিস্তার আমরা বলবো 1 মিটার। ভালো কথা। তাহলে এখন আমরা সবগুলো তথ্য পেয়ে নিয়েছি। সবগুলো তথ্য পাওয়ার পর আমরা কি করবো, আমরা যেটা Vmax এর সূত্রটাকে মনে রাখতে হবে। Vmax এর সূত্র হচ্ছে ওমেগা এ। এটা কিন্তু আমরা ইতিমধ্যে লাস্ট ক্লাসের শেষ 15 মিনিট থাকতে তখন কিন্তু এটার এক্সপ্লেনেশন ভালোভাবে দেখছিলাম। তো যাই, Vmax ওমেগা, এটা অবশ্য গত চ্যাপ্টারে পড়া। কারণ এখানে আমরা কিন্তু এ পেয়ে নিয়েছি 1 মিটার, তাহলে আমাকে এখন কি লাগবে? ওমেগা। এখন ওমেগা কিভাবে পাবো? ওমেগা পাওয়া খুবই ইজি। ওমেগা পেতে হলে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে 2πf, এখানে 2πf ইউজ করা হয়েছে। আচ্ছা, ভালো কথা। তাহলে 2/f, এখন f কত কি? f মানে কি? f মানে আবার যেটা আচ্ছা, আমাকে 2/f। আচ্ছা, এখানে এই জিনিসটা একটা লেখা আছে, এটা বাদ দাও। এখানে এইটা হবে না, এখানে যেটা হতো 2πv/λ, এই জায়গাটাতে হবে যে 2π। তো আমরা এই যে 2πv/λ আছে সেই জিনিসটা আমরা এখানে আলটিমেটলি ভ্যালুগুলো বসিয়ে দিলাম যে 2π × 5/20, এবং সেটা ভাগ করার পর যে মানটা পেলাম সেটা হচ্ছে π/2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা আমাদের ওমেগা হলো। তাহলে ওমেগা জানি, এ জানি, এ এর মান 1, ওমেগার মান π/2। তাহলে আলটিমেটলি ভি এর মান কত হবে? π/2। এই যে মানটা এটার সাথে 1 গুণ করে দিতে হবে। তো আমরা যেটা ফাইনালি গুণফল পাবো সেটা হচ্ছে তোমার এখানে এটা লেখা আছে, সেটা হচ্ছে 1.57 মিটার। আচ্ছা, ভালো কথা। এখানে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমার স্লাইডে থাকবে, এটা দেখে নিও। এটা খুবই ইজি, এটা একটা সিম্পলি হিসাব কিতাব করতে হবে।
আচ্ছা, আমরা এতক্ষণ যে জিনিসটা বললাম সেটা একটা ফাইনাল তোমার ছোট্ট একটা সারসংক্ষেপ দিয়ে দেওয়া আছে। এটার পরে আমরা পরবর্তী টপিকে ঢুকবো তাই আর কি। তো এখন সারসংক্ষেপে যেটা দেওয়া আছে সেটা আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে যে ফাই যেটা মানে দশা পার্থক্য 2 পাই বাই ল্যামডা ডিভাইডেড বাই ইনটু এক্স। এটা আমরা কোথায় দেখলাম? এটা কিন্তু এই আজকের ক্লাসের প্রথমে দেখলাম। এটা কিসের ভিত্তিতে? এটা হচ্ছে কিন্তু দূরত্ব বা স্থানের ভিত্তিতে। আর সময়ের ভিত্তিতে করলে কি করবো? এটা আমরা আজকের ক্লাসে দেখলাম সেটা হচ্ছে পায়ের বদলে বড় টি বসাই দেবো এবং এক্স এর বদলে ছোট টি বসাই দেবো। তাহলে বড় টি আর ছোট টি ডিফারেন্স কি? সেটা হচ্ছে বড় টি আমরা রেফার করবো একটা কমপ্লিট পর্যায়কাল, যেটাতে কমপ্লিট করলে একটা 2 পাই পরিমাণ দৈর্ঘ্য পার করে। আর ওইদিকে যেটা আছে ছোটটি মানে কি যে পার্টিকুলার টাইম পর আমরা হিসাব করতে চাইছি সেটা হচ্ছে ছোটটি দ্বারা রেফার করবো। এবং তারপর একটা সুন্দর সম্পর্ক আমরা আজকে স্থাপন করেছি। সেই সুন্দর সম্পর্কটা যেটা ছিল সেটা হচ্ছে যে ফাই ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু ডেল এক্স বাইরে ডেল এক্স বাই এক্স যায় ওটা বড় কথা না, এক্স বাই ল্যামডা ইকুয়াল টু টি বাই ল্যামডা। সেটাও প্রমাণ আমরা আজকে দেখলাম। আর এখানে তারপর আমরা যে জিনিসটা দেখবো এখানে কিন্তু আছে এখানে কিন্তু তিনটা উদাহরণ দেখেছিলাম যে বৃত্তাকার কি ছিল। বৃত্তাকার কিন্তু একটা যখন ঢিল ছড়ে দিল তখন সে পানি যে ঢেউটা তৈরি হয় সেই ঢেউটাকে রেফার করেছিলাম আমরা, ঠিক আছে। এবং তারপরে আমরা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3D। আচ্ছা, এখানে আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে যে আমরা গত একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে 3 ধরনের তরঙ্গমুখ, সেটা হচ্ছে 2D 3D ল্যামডা। আমার একটু ল্যাগ হয়ে গেছিল, ল্যাগ খাওয়ার কারণে আমাদের আলটিমেটলি ক্লাসটা আবার ঠিক মতো শুরু করতে হলো। যাক, তো আমরা এটা বৃত্তাকারে দেখেছিলাম সেটা যখন একটা ঢিল ছুঁড়ে দিল তখন ঢিল ছুঁড়ার পর যেটা আমার ফাইনালি ওই যে ওয়েভ তৈরি হবে পানিতে সেটাকে আমরা 2D হিসেবে বললাম, সেটা একটা বৃত্তাকার। এখন 3D কি বললাম যে একটা ভালো মানে একটা আলো বা বাল্ব যখন ই করবে তখন কি সে চারিদিকে ছড়া যাবে, সেই যে চারিদিকে ছড়াচ্ছে। তো এই জিনিসটা আমাদের কি একটা বৃত্তাকার মানে একটা পুরো স্ফেয়ার ভাবে ছড়াচ্ছে না, তার মানে একটা স্ফেয়ার আকৃতি এবং সেটা কয় ডাইমেনশনাল? তাহলে অবশ্যই 3 ডাইমেনশনাল। এখন যখন আমরা অসীম থেকে আসবে তখন আমরা অলমোস্ট একটা সমতল দেখবো, সেটারও এক্সপ্লেনেশন দেখলাম আমরা। এবং অসীম বলতে কি বললাম সেটাও ই করলাম। এবং এখানে শক্তি প্রবাহ যে তরঙ্গমুখে 90 ডিগ্রিতে থাকে সেটা কিভাবে থাকে সেটাও কিন্তু আমরা একটা আলোর লাইভ এক্সাম্পলের মাধ্যমে এক্সপ্লেন করলাম, ঠিক আছে। এবং তারপরে যে জিনিসটাকে ভি ইকুয়াল টু এফ ল্যামডা এবং ভি ম্যাক্স এর মানও দেওয়া আছে। আর কে যেটা কি হচ্ছে 2 পাই বাই ল্যামডা। এগুলো আমরা সব এর আগে ইতিমধ্যে দেখে আসছি, ঠিক আছে। এখন আমরা পরবর্তী টপিকে যাব, সেটা হচ্ছে তোমার স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ যে জিনিসটা মানে ঠিক আছে স্ট্যান্ডিং ওয়েভ, যেটা স্থির তরঙ্গের টপিকটা আমরা আজকে শুরু করবো। স্থির তরঙ্গের আমরা কি কি জিনিস দেখবো সেটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন, তোমার তরঙ্গের প্রতিফলন এবং যেটা নাম স্পন্দন হয়, সেই স্পন্দনের তোমার হচ্ছে সুস্পন্দন এবং নিস্পন্দনের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা এখানে ক্লিয়ারলি দেখবো। এখন তারপর আমি যদি এই টপিকটা শুরু করি এখন আচ্ছা, এখন যদি আমরা টপিকটা একটু শুরু করি তাহলে আমরা যেগুলো দেখতে পাবো। আচ্ছা, এখন প্রথম যে জিনিস দেখবো সেটা তরঙ্গের উপরিপাতনের মানে কি। তরঙ্গের উপরিপাতন আমাকে তাহলে বুঝতে হবে তরঙ্গের উপরিপাতন কি। যখন তোমার তরঙ্গ যাবে, দুইটা তরঙ্গ যখন হবে, দুইটা মানে কি, দুই মানে অবশ্যই একের বেশি, 3-4টা হতে পারে। যখন এই তরঙ্গগুলো যাচ্ছে, যখন তারা ওভারল্যাপের একটা বিষয় থাকে, ভালোভাবে বুঝবো, ওভারল্যাপের একটা বিষয় থাকে। এখন ওভারল্যাপ কিন্তু আমাকে বুঝতে হবে ওভারল্যাপ আবার কি। দুই ধরনের ওভারল্যাপ হতে পারে, একটা ধ্বংসাত্মক, একটা গঠনমূলক। ধ্বংসাত্মক মানে কি, এখন আমরা যদি একটা ছবি দিয়ে আঁকানোর চেষ্টা করি, এখানে আসলে কোন কালার যে দিলে বোঝা যাবে আমি নিজেও জানি না। তো যাই হোক আমরা তাও অবশ্যই হোয়াইট দিয়ে ট্রাই করি, ঠিক আছে। হোয়াইট দিয়ে বোঝা যাচ্ছে। এখন আমরা যদি এই ছবিটা আঁকাই, আচ্ছা এই যে দেখো তো, এই যে পার্টটা এখানকার, এই যে পার্টটা, এই পার্টগুলো এগুলো কি একেবারে এক্স্যাক্টলি মিলে যাচ্ছে না? তার মানে এরা কি যখন ওভারল্যাপ করবে তখন কি এরা সুন্দরভাবে উপরিপাতন হবে না? এক্স্যাক্টলি। তাহলে আমার এখানে ফাইনালাইজ যে এইটা পাবো সেটা তখন ডিজাইনটা এইরকম হবে। আমি ছবিটা আঁকাই, ঠিক আছে, থামো। কি কালার দেবো? আলাদা কালার দিই, বড় অন্য কালার দেয়, এইরকম দেখো। আমি কিন্তু এখন আঁকার সময় অনেক বড় গর্ত বা অনেক করলাম, রাইট?
এটা কিন্তু অল্প একটু ছিল, এটা একটু ছিল, এটা আর একটু ছিল, এটা কিন্তু অনেক বড় করলাম। তার মানে কি, তার মানে এরা যখন পরিবর্তন করলো তখন এরা সুন্দরভাবে এক অপরের সাথে যুক্ত হয়ে গেল, যোগ হয়ে গেল, ঠিক আছে। যোগটাও কিন্তু আবার যেন তেন যোগ ভেবে না, এই একটা a প্লাস b ডাইরেক্ট যোগ, ঠিক আছে। এই যোগের আমরা ত্রিকোণমিতি ইউজ করবো, ওটা পরে দেখা যাবে, ব্যাপার না। তাহলে এইভাবে যোগ হচ্ছে। এখন তোমাদের যদি হতো যে এরকম দুর্ভাগ্যবশত এই ওয়েভটা না থেকে ওয়েভটা যদি এইরকম দেখতে হতো, আমি ছবিটা আঁকাই, থামো একটু। এখন দেখো, এখানে কিন্তু একটা সুন্দর জিনিস আমরা লক্ষ্য করলাম ইতিমধ্যে, সেটা হচ্ছে যে তোমার প্রথম যে ওয়েভ, সেকেন্ড ওয়েভটা আইডেন্টিক্যাল বাট এক্সাক্ট অপোজিট। মানে একজন যখন বাড়ছে আর একজন যখন ঠিক ততটুকু কমছে, আর একজন যখন যতটুকু যে জায়গা লে যতটুকু কমছে আর একজন ঠিক সেই ততটুকু জায়গা ওভাবে বাড়ছে। তাহলে আমরা এইবার কি বলতে পারবো না ফাইনালাইজ হিসাব, জাস্ট একটা দাগ পাবো, মানে আলটিমেটলি কোনো তরঙ্গ পাবো না। কেন? কারণ তারা একে অপরকে অ্যানাইলেট করে দেবে, তারা একে অপরকে কাটাকাটি করবে, একে অপরের শক্তিগুলো ডিস্ট্রয় করে দেবে। কেন? কারণ তারা বিপরীত মুখী, বিপরীত তরঙ্গ, কিন্তু তারা ওভারল্যাপ যখন করতে গেল তখন একে অপরের পজিটিভ শক্তিকে নেগেটিভ শক্তি, এবং নেগেটিভ শক্তি এবং পজিটিভ পার্টটা কাটাকাটি করে একটা আলটিমেটলি তরঙ্গটা ধ্বংস হয়ে গেল। তো এটাকে আমরা ধ্বংসাত্মক ওভারল্যাপ বলি। একটা কি, একটা তাহলে আমরা দেখলাম যে একটা হয় ধ্বংসাত্মক ওভারল্যাপ, আর একটা কি, আর একটা ধ্বংসাত্মক না, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার গঠনমূলক। তো এইখানে যে এই পাশে যে ছবিগুলো দেওয়া আছে এটা হচ্ছে মূলত গঠনমূলক। এখন যাই আমরা এর পরের টপিকটাতে দেখতে যাই। এখন আমার আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে তোমার মুক্ত প্রান্ত আর বদ্ধ প্রান্ত। এখন মুক্ত প্রান্ত আর বদ্ধ প্রান্তের পার্থক্যটা যদি বলি, মুক্ত প্রান্ত মানে কি? মুক্ত প্রান্ত মানে সে সামনের দিকে আগায় চলে যেতে পারবে, তার কোনো ই নেই। এবং বদ্ধ প্রান্ত মানে কি, মানে সরি আমি না আবার বুঝাইতাম যে মুক্ত প্রান্ত আর বদ্ধ প্রান্তের মধ্যে পার্থক্য। মুক্ত প্রান্ত মানে কি, লেটস সে, মানে এই টপিকটা হচ্ছে তোমার বাধা পেয়ে প্রতিফলন, মানে ফিরে আসা, রাইট, ফিরে আসার বিষয়। এখন পার্থক্যটা বুঝি যে এখানে মুক্ত প্রান্তের ছবিটা যদি তুমি লক্ষ্য করো তাহলে কি দেখতে পাবা, এই যে আসলো না, আসার পরে এখানে একটা সার্কুলারলি সুন্দরভাবে রোটেট খেয়ে চলে আসলো, যার কারণে আগেও এর যেই দিকে ওয়েভ ছিল পরেও ঠিক সেই দিকে ওয়েভ আছে, জাস্ট ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে, বাট ওয়েভ ঠিক সেই দিকে আছে। এবার আমরা দেখব বদ্ধ প্রান্তে। বদ্ধ প্রান্ত কিন্তু আলাদা। বদ্ধ প্রান্তে যেভাবে যেতে যেতে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে এইভাবে আসে, মানে সে একটা ফুল রোটেশন খায়। তার মানে আগে যেটা তার এরকম পিক বলতাম এরকম, এখন সে ওয়েভটা হয়ে গেছে এরকম, দেখো, বুঝতে পারছো? তার ওয়েভের ডিজাইনটা একটা মিরর ইমেজের মতো লুপ খেয়ে ঘুরাই গেছে, ঠিক আছে, এরকম করে ঘুরাই গেছে। তো এইটা হচ্ছে বিষয়। তাহলে এটা কি একটা দেখলাম মুক্ত প্রান্ত, আর একটা দেখলাম বদ্ধ প্রান্ত। তাহলে মুক্ত প্রান্ত আর বদ্ধ প্রান্তে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসটা আমাদের এখানে ফাইনালি মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে দশা পার্থক্য 0 থাকে, এখানে কোনো দশা পরিবর্তন হয় না। আমি একটু আগে ছবিতে ভালোভাবে দেখালাম যে সে তার ফেজটা সেম রেখে তখন কাজ করে, এবং তার বদলে আমাদের যদি বদ্ধ প্রান্ত যখন দেখি, বদ্ধ প্রান্তে কিন্তু একটা খুব সুন্দর কথা বলা আছে, সেটা হচ্ছে দশা 180 বা পাই পরিমাণ ঘুরে যায়, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এই জিনিসটা এমসিকিউতে আসে বা এটা রিটেনও আছে, এগুলো যেগুলোতে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে মানে বদ্ধ প্রান্তে একরকম হিসাব করতে হবে আর মুক্ত প্রান্তে কিন্তু আলাদা রকম হিসাব করতে হবে। আচ্ছা যাক, এখানে আমার প্রতিফলন লেখা আছে যে যখন তোমার মানে আপতন ওয়েভের যেটা ইকুয়েশন দেওয়া আছে সেটা হচ্ছে y1 বলে দেওয়া আছে, সেটা আমার যেটা বলা আছে a sin omega t minus kx, এটা বলা আছে, ভালো কথা, কোনো সমস্যা নেই। এবং এখানে যখন তোমার মনে করো যে দশা থাকছে, আচ্ছা দশা যখন থাকছে তখন মানে কি, যখন পুরো একটা রোটেট খাচ্ছে, ঠিক আছে। রোটেট দুই রকম, একটা মুক্ত প্রান্ত, মুক্ত প্রান্তের রোটেটটা আমি এক্সপ্লেইন করলাম। মুক্ত প্রান্তের রোটেটে যেটা হয় সেটা হচ্ছে আলটিমেটলি তোমার a sin omega t পরে যে মাইনাস kx পার্টটা আছে, সেই মাইনাস kx পার্টটা তোমার প্লাস kx হয়ে যাবে। কেন? কারণ সে কেবল তার দিকটা পরিবর্তন করে, দেখো এইরকম করে দিকটা পরিবর্তন করেছে, দিক, সে তার ভ্যালু বা অন্য কিছু পরিবর্তন করেনি। সে আগেও যেভাবে ঢেউ খাচ্ছিল এখনো ঠিক সেভাবে ঢেউ খাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের যখন বদ্ধ প্রান্তে কিন্তু ঢেউ চেঞ্জ হয়ে গেছে, একজন এইভাবে ঢেউ খাচ্ছিল আর একজন নিচ দিকে আলাদাভাবে ঢেউ খাচ্ছে।
তাহলে এখন ঢেউটাও চেঞ্জ হয়ে গেছে আমাদের, যেহেতু ঢেউটাও চেঞ্জ হয়েছে তার মানে হিসাবও অবশ্যই চেঞ্জ হবে। কারণ হিসাব চেঞ্জ করার জন্য আমাদের যেটা দেখতে পাই সেটা হচ্ছে বদ্ধ প্রান্তের হিসাবে যেটা হয় সেটা হচ্ছে যে a sin ওমেগা টি কে x এর সাথে একটা পাই যোগ হয়। কেন পাই যোগ হয়? ওই তো বললাম যেখানে তো এক তো মাইনাসটা প্লাস হচ্ছে, মাইনাস কোথায় ছিল? মাইনাস ইনিশিয়ালটা মাইনাস ছিল, কারণ এই জায়গাটা যদি প্লাস থাকে তাহলে এখানে কি হবে? ওই জায়গাটাতে প্লাস থাকলে এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাই না? মানে তার মানে ওই যে ওমেগা টি এর পরের যে পার্টটা আছে সেখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটাও চেঞ্জ হবে, এবং নট অনলি চেঞ্জ বাট অলসো টোটাল পার্টটার সামনে একটা মাইনাস যোগ হয়ে যাবে। কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে বদ্ধ প্রান্তের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের বদ্ধ প্রান্ত এবং যেটা মুক্ত প্রান্ত, সেই দুইটার মাঝে আলটিমেট পার্থক্য। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের ম্যাথ থাকে, কিছু কিছু ম্যাথ, ঠিক আছে, সেই ম্যাথে আমাদের বদ্ধ প্রান্ত এবং মুক্ত প্রান্ত হিসেবে বলা হয়। খুবই ইজি হিসাব, খুবই সহজ হিসাব, জাস্ট আমাদের প্লাস মাইনাসটা মাঝে মাঝে ছুটে যায় এবং আমরা ভুল করে যাই। ঠিক আছে, কারণ প্লাস মাইনাস যদি ঠিক থাকে তাহলে সাইনের যোগ বিয়োগ করার কোনো ব্যাপার হলো? তুমি ছোট আছো না? অবশ্যই না, এটা তো সেই কোন সময় মানে সপ্তম অধ্যায়ে তো পড়ে দিছো ম্যাথে অলরেডি, তার মানে তো এটা পারবে তুমি। ত্রিকোণমিতি যোগ বিয়োগ কোনো ব্যাপার না, কিন্তু ত্রিকোণমিতি যোগ বিয়োগ ব্যাপার না, কিন্তু যোগ বিয়োগের জন্য যদি তুমি মাইনাস প্লাসটা যদি এবার ওপার করে একটু ভুল করে দাও তাহলে তো মনে করো আর কেউ বাঁচাতে পারবে না, তখন তো ভুল হবে। তো এই জিনিসগুলো আমাদের সতর্ক থাকতে হবে। তো এখন আমাদের এখানে তরঙ্গের কি বলো নাম, এগুলা তেমন হ্যাঁ এটা দেখতে পারো, হ্যাঁ এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই পাখার এটা ইম্পর্টেন্ট না। এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার যেটা স্থির তরঙ্গ, সেই স্থির তরঙ্গটা যদি দেখি, স্থির তরঙ্গ আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে তোমার একটা নিস্পন্দন বিন্দু থাকে। নিস্পন্দন বিন্দু দুইটা থাকে, মানে যেখান থেকে শুরু হয় আমরা কি জানি স্থির তরঙ্গ মানে কি, সে একটা লুপ খাবে, একটা নির্দিষ্ট জায়গাতেই থাকছে। ঠিক আছে, রাইট। এখন আমরা যদি দেখি যে স্থির তরঙ্গে যেটা হয় সেটা হচ্ছে নিস্পন্দ বিন্দু, যে দুটাকে নোড বলি, সেটা কিন্তু দুই প্রান্তে থাকে, যেটা তার লিমিট, টোটাল লিমিট যেখান থেকে শুরু হয় যেখান থেকে শেষ হয়, আবার ঘুরে আবার শেষ হয়। তো এই যে লিমিট, এই লিমিটটাকে আমরা নোড দিয়ে প্রকাশ করি। আচ্ছা, সেটাকে আমরা নিষ্পন্দ বিন্দু বলি। আচ্ছা, ভালো কথা। এখন নিষ্পন্দ বিন্দু আমার এখানে যেটা আছে সেটা আরেকটা কি, স্পন্দন বিন্দু। স্পন্দন বিন্দু কি? অবশ্যই যেটা আমরা অ্যান্টি নোড। নিষ্পন্দন যদি নোড হয়ে যায়, স্পন্দন কি? অবশ্যই তার বিপরীত ওয়ার্ড মানে অ্যান্টি নোড। সেটা হচ্ছে পিক মোমেন্টে যখন চলে যাবে সেই পিক মোমেন্টটাকে আমরা স্পন্দন বিন্দু বলি। ঠিক আছে, যে সময় আমাদের বিস্তার কি হয়, সর্বোচ্চ হয়। তো এটা হচ্ছে বিষয়। তারপরে আমরা যদি তারপরে স্লাইডে যাই, এই এখন চলে আসলো আমাদের ম্যাথ। এখন এই ম্যাথটা ভালো লক্ষ্য করতে হবে। দেখো তো আমাদের, আমি কি বললাম, ম্যাথ আসে কিন্তু এখন ভালো লক্ষ্য কি কি করছি। এখানে সাইন ওমেগা টি আছে, পরেরটাতে যেহেতু এটা মুক্ত প্রান্ত, মুক্ত প্রান্ত মানে চিহ্ন সামনে চিহ্ন চেঞ্জ হবে না, কি বলে এখানে চেঞ্জ হবে, তাহলে এখানে দুইটা। আচ্ছা, মানে এই দুইটা যখন যোগ করবে তখন কি, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এখানে মাইনাস কে এক্স প্লাস আছে। এখন তুমি এইটা যোগ কিভাবে করবা? শুরুতে এ কমন নিয়ে নিলা, এ কমন নিয়ে নাও, তাহলে এ কমন যখন নিচ্ছ তখন ফাইনালি কি পাচ্ছ, এই জিনিসটা যোগ এই জিনিসটা। আচ্ছা, এখন আমি একটু তোমাদের মনে করে তো, সাইন এ প্লাস সাইন বি, যেটা তোমরা ত্রিকোণমিতিতে সাইন সি প্লাস সাইন ডি করেছো, সাইন সি প্লাস সাইন ডি বলো কি সাইন এ প্লাস সাইন বি বলো, কোনো ব্যাপার না। তোমাদের যেহেতু বইয়ে সাইন সি প্লাস সাইন ডি লেখা ছিল কেতাবের বই, আমি সাইন সি প্লাস সাইন ডি উচ্চারণ করতে সমস্যা। আচ্ছা, তাহলে এইটাকে সি ধরো আর এটাকে ডি ধরো। যখন সি আর ডি ধরবে তখন কি করবা? তখন সূত্র কি ছিল বলো তো আমাকে? সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কিন্তু ছিল 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইনটু cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, রাইট? তার মানে তুমি এখানটাকে হিসাব করে যে পার্টটা পাবা, আমরা যদি এখন হিসাবটা লিখি একটু,
তোমরা কি আমার সাথে চলছো না? তুমি আমাদের সাথে শুরু করো, আমি যেহেতু দেখছি তুমি আমার সাথে প্যারালাইজ চলতে থাকো। তাহলে দেখো আমরা কি এখন ত্রিকোণমিতি হেল্পে এটা নিয়ে আসতে পারলাম, ত্রিকোণমিতি এটা আমরা হেল্পে ইজিলি নিয়ে আসতে পারলাম। এখন আমাদের এই জিনিসটা দেখো, এখানে ফাইনালি একটা কাজ যেটা করলাম সেটা হচ্ছে কেন এই কসটাকে সামনে আনলাম, কসটাকে সামনে আনলাম আর সাইনটাকে পিছনে নিয়ে গেলাম। কারণ তো খুবই ইজি, কারণ তো স্বাভাবিক, কারণ আমরা যেটা ফাইনালাইজড ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম আনতে যাচ্ছি। এই স্ট্যান্ডার্ড ফর্মে আমরা কি জানি, ওয়েভের ইকুয়েশনে সাইনের আগে যাই থাকে তাই তার বিস্তার। তার মানে এখানে বিস্তার কি এইটা না? এক্স্যাক্টলি এটাই ইম্পর্টেন্ট বিষয়, যে এখানে বিস্তার এটা, বিস্তার এটা, এবং এটা কি, এটা তাহলে সাইন ওমেগা টি যে পার্টটা, সে পার্টটা। তো তাহলে আমাদের এখানে যে সাইন ওমেগা টির সাথে যেটা আছে সেটা হচ্ছে নতুন বিস্তার। আগে বিস্তার কি ছিল? প্রথমটার বিস্তার এ, দ্বিতীয়টার বিস্তার এ। তার মানে কি এ প্লাস এ করে 2a বলে দিবে। আমি একটু আগে কিন্তু ওভারল্যাপ করার সময় শিখালাম ধ্বংসাত্মক আর গঠনমূলক, যে a প্লাস বি, a প্লাস a ইকুয়াল টু 2a হয় না, এখানে লিনিয়ার যোগ হবে না, এখানে ত্রিকোণমিতি যোগ করতে হবে। এখন আমরা এটা ফিজিক্যালি দেখালাম যে এখানে 2a না হয়ে 2a cos x কেন হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার নতুন কি বলে মুক্ত প্রান্তের স্থিরের ক্ষেত্রে এটা তখন আমাদের ই হবে। কিন্তু এটা কি আমাদের মুখস্থ রাখা লাগবে? হ্যাঁ, মুখস্থ রাখা ভালো, না রাখলে সমস্যা নেই। তোমার এইটা মুখস্থ রাখা ফরজ না, তোমার ফরজ হলো এই ত্রিকোণমিতি সূত্রটা রাখা, এটা কিন্তু একেবারে ফরজ, ঠিক আছে? তুমি যদি এটা পারো, এটা বের করার কোনো ব্যাপারই না, সেকেন্ডের মধ্যে বের করতে পারবো, 1 মিনিটের বেশি লাগবে। এমসিকিউতে আসলে তোমার 1 মিনিটের বেশি লাগবে। কিন্তু এইখানে যদি গড়মিল করো আর এইটাও যদি ভুলে যাও তাহলে আর হবে না, শেষ। আর তো তোমার লাভ হচ্ছে না, তাহলে তো শেষ। যাক যাক, এখন আমরা শুরু করি। এখানে আমাদের মুক্ত প্রান্তের বিষয় হয়ে গেল, স্পন্দন আর বিন্দুগুলো আমাদের খুব সুন্দরভাবে এখানে বলা আছে। তো এরপর আমরা যেটা আসবে সেটা হচ্ছে বদ্ধ প্রান্ত। বদ্ধ প্রান্তে কি বললাম, নট অনলি ভেতরে প্লাস মাইনাস চেঞ্জ, বাট অলসো বাইরেও একটা মাইনাস চলে আসবে, প্লাস মাইনাস চেঞ্জের বিষয় চলে আসবে। তাহলে দেখেন y1 যেটা a sin omega t minus k ছিল, আগেটা তো এটা ছিলাম, কিন্তু এবার y2 মাইনাস a, তাহলে শুরুতে একটা মাইনাস চলে আসে, মাইনাস a sin omega t প্লাস kx। তো এখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাই, যে এখানে একটা যে ইকুয়েশন আমরা সেম ভাবে করব, ত্রিকোণমিতি সেম ভাবে করে জাস্ট ত্রিকোণমিতির সূত্র চেঞ্জ হবে। কি ছিল আগে দেখলাম আমরা, sin a প্লাস sin b ইকুয়াল টু sin c d বলছে আবার, যে sin c প্লাস sin d ইকুয়াল টু ছিল 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। কিন্তু এখানে sin c মাইনাস sin d আছে। কেন মাইনাস? কারণ y1 প্লাস y2 বললেও y2 টা কি আসলে একটা নেগেটিভ জিনিস না? তার মানে আলটিমেটলি y1 মাইনাস y2 হয়ে যাচ্ছে না? এক্স্যাক্টলি। তাহলে ওই যে দুটো বিয়োগ, ওই দুটো বিয়োগ sin c মাইনাস sin d এর সূত্র কি ছিল? 2 cos, ধরুন cos টা আগে sin টা পরে, 2 cos c plus d divided by 2 sin c plus d divided by sin c minus d divided by 2, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার সূত্র। এবং সেই সূত্রটা আমরা যদি আমরা ডিরাইভ করে আমরা এই ফাইনালি এই ইকুয়েশনটা পাবো। এই ইকুয়েশনটা পাওয়ার পর
এখানে ধরে এই ডিজাইনটা হবে, ঠিক আছে। আমি সেম জিনিস আবার করে দেখাচ্ছি না, বাট আমরা এর আগেরটাতে ভালোভাবে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে খুব ধীরে ধীরে লিখে দেখালাম, যাতে তোমাদের বুঝতে সমস্যা নেই, তোমরা কমপ্লিটলি বুঝতে পারো। তো এটা সিম্পল ভাবে তোমরা বের করে এটি করতে পারো। মুখস্থ করা ইম্পর্টেন্ট, মুখস্থ করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। তোমরা জাস্ট সূত্রটা মুখস্থ করো। কিসের সূত্র? ত্রিকোণমিতির সূত্র। ত্রিকোণমিতি না পারলে এগুলো কখনো পারবো না। এই যে রাখতে হবে। যাই হোক, তো এখানে আমাদের ওই সেম জিনিসের আর একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফটা আমাদের ভালো বোঝার জন্য। এখন আমাদের মুক্ত প্রান্ত আর বদ্ধ প্রান্তে একটা পার্থক্য আছে, যে পার্থক্যটা খ নাম্বারে সামটাইমস আসে অথবা এমসিকিউতে তুলনামূলক হিসেবে আসে। সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে কি বলছে যে প্রতিফলনের দশা পরিবর্তন উপর, আমরা অবভিয়াসলি আমরা তো দেখলামই যে মুক্ত প্রান্তে কোনো পরিবর্তন হয় না, কিন্তু বদ্ধ প্রান্তে দশা পাই পরিমাণ পরিবর্তন হয়, যেটাকে আমরা 180 ডিগ্রি বলি। এবং প্রতিফলিত তরঙ্গ যেটা ইকুয়েশন, সেটা দেখলাম আমরা, জাস্ট প্লাসটা চেঞ্জ হয় একবার মুক্ত প্রান্তে, কিন্তু বদ্ধ প্রান্তে দুইবারই প্লাস চিহ্নটা চেঞ্জ হয়। এবং আমাদের নিট সমীকরণ আমরা দেখলাম। তারপরে যেটা বলা আছে স্পন্দন বিন্দু, এখানে π/4 জোড় গুণিতক এবং এখানে 5/4 এর বিজোড় গুণিতক। এই জিনিসটা এখানে তো লিখলাম, বাট আগে গ্রাফে এটা একেবারে ভালোভাবে ভিজুয়ালাইজ করে দেওয়া আছে, ঠিক আছে। তার কারণে আমি এটা দেখালাম না। এবং এটা না ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই একটা বাক্য ইম্পর্টেন্ট, যে বাক্যটা বুঝার কোনো প্রয়োজন নেই। ছবিতে সব সুন্দরভাবে বোঝানো আছে, কিন্তু এগুলো বুঝার থেকে তুমি একটু কষ্ট করে এই পার্থক্যটা যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো পার্থক্যের পর আমরা যে টপিকটাতে যাব, সেটা হচ্ছে তোমার তরঙ্গের ঘনত্ব। আছে তরঙ্গের ঘনত্ব আমরা এখানে যদি একটু দেখি, যে হালকা থেকে যখন তুমি ভারী মাধ্যমে যাচ্ছ, তখন ভারী মাধ্যমটা তরঙ্গের কাছে কি বদ্ধ প্রান্ত বা মানে ক্লোজ রেঞ্জ এটার মতো আচরণ করবে। তার মানে এখন ভালো করে, হালকা মাধ্যম থেকে ভারী মাধ্যমে গেলে সে কিন্তু একটা বদ্ধ মাধ্যম, মানে একটা স্ট্রিক্ট হিসেবে কাজ করবে। তার মানে বায়ু থেকে যখন পানির ভিতর নিয়ে যাচ্ছ, তরঙ্গ যখন বায়ু থেকে পানির ভেতরে নিয়ে যাচ্ছ, তখন কি হচ্ছে, তখন কিন্তু সেটা বদ্ধ প্রান্ত হিসেবে কাজ করবে এবং তার একটা পাই বা 180 ডিগ্রি পরিবর্তন হবে। তাহলে হিসাব একটা কম। আবার যখন তুমি ভারী থেকে হালকা নিয়ে আসছো, মানে পানি থেকে যখন বাতাসে নিয়ে আসছো, তখন কিন্তু তোমার পাই না জিরো ডিগ্রি মানে কি, মাথাটা একটু সরায়, মানে সে ওপেন এন্ড, ঠিক আছে। ওপেন এন্ড মানে মুক্ত প্রান্ত, মানে তার ইয়ার পরিবর্তন 0 হবে। তাহলে সেটা কোন কেস? তাহলে সেটা হচ্ছে এই কেসটা। এটা যখন তুমি পানি থেকে বাতাসে নিয়ে আসছো, মানে হালকা থেকে ঘন মাধ্যমে যখন আসছো। এবং সেকেন্ড কেস হচ্ছে তোমার বদ্ধ প্রান্ত থেকে স্থির প্রান্ত, মানে এটা হচ্ছে যে বাতাস থেকে তুমি পানিতে নিয়ে যাচ্ছ, তাহলে এটা একটা কেস। তো এই দুইটা কেস আলটিমেটলি। এরপরে যদি আমরা দেখি, তাহলে হিসাব তো পারবা। তোমাকে একটা বললো পানির ভিতরে নিয়ে, তাহলে কিভাবে হিসাব করবা? ওই যে ত্রিকোণমিতিক হিসাব দেখায় আসলাম, সেই ভাবে হিসাব করবা। আচ্ছা, ভালো কথা। তো এখানে তো ওই জিনিসটা সিম্পলি লেখা আছে। যাই হোক, এখানে তারপরে চিট কোড লেখা আছে, মানে এটা আলটিমেটলি মুখস্থ করার বিষয়, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মুখস্থ করা আমি রেকমেন্ড করবো, মুখস্থ করা। না করলে, আমি কি বলছি, না করলে সমস্যা নাই, ত্রিকোণমিতি থাকাই লাগবে, আর মুখস্থ করলে বেটার। এটাই, মুখস্থ করলে তুমি 30 সেকেন্ডে করতে পারবা, আর মুখস্থ না করলে তোমাকে এই জিনিসটা বের করতে তোমার 1-1.5 মিনিট খরচ হবে, দ্যাটস ইট, তার থেকে বেশি আর কিছু। আচ্ছা, তো এই টপিকটা এখানেও শেষ হলো। এই টপিকের পরে আমাদের যেটা তরঙ্গ এবং সুরের একটা জিনিস আসে, এটা হচ্ছে একটু হারমোনির বিষয়গুলো। হারমোনি, এখানটা মনে করো যে আমার বিটের একটা বিষয় থাকে, ঠিক আছে। তো সেই বিটের জন্য আমরা যদি আগে একটু দেখি যে শব্দের মুক্ত বা স্বাভাবিক কম্পন কাকে বলে, সেটা যদি দেখি, পুরো পুস্তকে যখন তুমি আঘাত করছো, রাইট, আঘাত করা মানে আন্দোলন করা, কারণে আন্দোলিত রাখা আছে। আঘাত করছে তখন কি, তার নিজের একটা কম্পাঙ্কে সে কাঁপতে থাকে, ঠিক আছে। আমরা একটু টিউনিং এর জিনিস দেখেছি, এই যে ছবি দেখতে পাচ্ছ বাম পাশে, এই ছবিতে কিন্তু এই জিনিসটা তার মানে টিউনিং করে বাড়ি মারলা, তখন খড়ং করে সাউন্ড হলো, ঠিক আছে। তো এই জিনিসটাকে, এটাকে আমরা তাকে মানে মুক্ত বা স্বাভাবিক কম্পন, মানে তার নিজের কারণে যেটা কম্পন সেটা। তাহলে প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, স্বাভাবিক। তুমি একটা যদি গ্লাসে করে খটখট করো, তাহলে গ্লাসে একরকম সাউন্ড হবে, একটা কাঠের দরজাতে খটখট করলে একরকম সাউন্ড হবে। তার মানে কি, কেন এক এক রকম সাউন্ড হচ্ছে? কারণ এক একজনের এক এক রকম ফ্রিকোয়েন্সি।
এক একজনের এক এক রকম ফ্রিকোয়েন্সি, তার কারণে এক এক রকম সাউন্ড হবে। আচ্ছা ভালো কথা, উদাহরণ কি? উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা বলছি যে বাহ্যিক নিয়ন্ত্রণ বা পরিবেশের কম্পন। পরিবেশের কম্পন মানে কি? পরিবেশের কম্পন হচ্ছে ওর কম্পনের কারণে পরিবেশের উপর যে ইফেক্ট। যদি খুব ইজিলি বলি, আমরা এখানে যদি দেখি মানে কোন একটা বস্তু তোমার যদি মনে করো যে ওই পর্যাবৃত্ত স্পন্দন তৈরি হয়, মানে কি একটা টিউনিং ফর্কে যখন বাড়ি মেলা সে মানে কাঁপতে কাঁপায় এবং সাউন্ড শুরু করলো। আচ্ছা, তো তার স্পন্দনের কারণে ঠিক আছে তার চারপাশের যে কণাগুলো তো স্পন্দন হয়ে যায় না, তার পরিবেশের উপর তো একটা স্পন্দন ইফেক্ট ফেলবে, রাইট? ঠিক আছে, যেমন সেকেন্ড ফ্লোরটা দেখো, সেকেন্ড ফ্লোরটাতে কিন্তু সে কাঠের সাথে যুক্ত আছে, তার মানে কি সে আলটিমেটলি কাঠকেও করছে, কি বলে ওর নাম, এই কম্পন করছে তার নিজের কম্পনের কারণে। তার সে যেহেতু কাঠটার সাথে স্ট্রিক্টলি লেগে আছে, তার মানে কি, তার মানে সে নড়তে না পারলেও তার নড়ার কারণে সে কাঠটা নড়ে যাবে, ঠিক আছে, সেই কাঠটা তো একটা ওয়েভ ক্রিয়েট করবে। এটা হচ্ছে পরিবেশের উপর ইফেক্ট, মানে সে তার আলটিমেট বিষয়। এবং শব্দের চূড়ার রূপ বা অনুনাদ, যেটাকে আমরা অনুনাদ বলি, অনুনাদের সংজ্ঞা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা প্রায় আমাদের ক নম্বরে আসে। সেটা হচ্ছে যে আরোপিত কম্পাঙ্ক এবং বস্তুর নিজের কম্পাঙ্ক সমান হলে, আরোপিত কম্পাঙ্ক এবং বস্তুর নিজের কম্পাঙ্ক সমান হলে বস্তুটি সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকবে, এটা কিন্তু বুঝতে হবে। তার মানে বস্তু যেটা কম্পাঙ্ক, এক্সাক্ট সেম কম্পাঙ্কে যদি তুমি দাও, তাহলে বস্তুটা তার যে বিস্তার পাবে সেটা একেবারে পিক বিস্তার হবে, তার থেকে বেশি কিন্তু বিস্তার হবে। তার মানে প্রত্যেকটা জিনিসের জন্য যেহেতু ফিক্সড একটা কম্পাঙ্ক, সেহেতু সে ফিক্সড কম্পাঙ্কটা দিলে তুমি যে সর্বোচ্চ পিকটা পাবা, মানে সর্বোচ্চ যে বিস্তারটা পাবা, সেই বিস্তারটাও সর্বোচ্চ একটা ফিক্সড ভ্যালু হবে। তার মানে এক একজনের ক্ষেত্রে এক একটা আর কি। তো এই যে সর্বোচ্চ বিস্তার নাম থেকে, এটাকে আমরা অনুনাদ বলি। এইটা প্রচুর ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাটা কোন নম্বরে অনেক সময় আসে। এখন তো আমরা পরের টপিকটাতে যাই। পরের টপিকে যেটা দেওয়া আছে, এটা যে খুব সুন্দর পার্থক্য দেওয়া আছে, সেটা হচ্ছে যে তোমার মুক্ত কম্পন আর পরিবেশ কম্পন আর অনুনাদের পার্থক্য। সেটা হচ্ছে যেটা উৎস হবে আমাদের মুক্ত কম্পনের ক্ষেত্রে মুক্ত কম্পনে সে নিজে মুক্ত ভাবে নাচছে, মানে নাচছে বলতে আমি নড়াচড়া করছি, তার মানে তার একটা কম্পাঙ্ক তৈরি হচ্ছে, তারপরে তার নিজস্ব হচ্ছে তার উৎস। আচ্ছা, পরিবেশের ক্ষেত্রে কি? পরিবেশের ক্ষেত্রে সে নিজের নড়তে না পারলে পরিবেশের অন্য কোনো ইফেক্টিভ বস্তুকে সে নড়াবে। কারণ কি, নড়তে তো হবে, তুমি যেহেতু তাকে নড়াইছো বা তুমি যেহেতু তাকে আন্দোলন করছো, তার মানে তার শক্তি সঞ্চার হবে। সে না নড়তে পারলে পরিবেশের কারো না কারোর প্রতি ইফেক্টিভ পড়বেই অবশ্যই। কারণ এটা বাহ্যিক বলের একটা বিষয়। আর অনুনাদ কি, যখন বাহ্যিক বল এবং নিজস্ব কম্পাঙ্কের জন্য সমান হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা গেল। আর বিস্তারের অবস্থাও দেওয়া আছে, সেটা হচ্ছে একটা স্বাভাবিক, তুলনামূলক কম এবং একটা সর্বোচ্চ। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে বস্তু স্বাধীনভাবে কাঁপে, ওটা হচ্ছে বাহ্যিক বলের কম্পাঙ্কে কাঁপতে বাধা পায় এবং শব্দের তীব্রতা, এটা মাথাটা থেকে তীব্রতা প্রচন্ড বেশি বৃদ্ধি পায়, এটা হচ্ছে অনুনাদ। আচ্ছা, এখন এখানে সুর বনাম কি বলে স্বর, এখানে দুইটা জিনিস আছে। এগুলা আসলে এখন আমরা সংজ্ঞাতে ঢুকে গেলাম, ঠিক আছে। এখন আমরা প্রচুর আসলে এখানে সংজ্ঞার সাথে কি হবে, যে জিনিসটা আমাদের আলটিমেটলি তোমার এই জিনিসটা পড়ানোর বিষয়। এই জিনিসটা আমরা সামনের দিন পড়াবো, এইটার কারণ এটার ম্যাথ আছে কিছু, ঠিক আছে। এই ম্যাথটা আমরা সামনের দিন চ্যাপ্টারটা পড়াবো। তার আগ পর্যন্ত আজকে এখানে পর্যন্ত থাকলো। কতক্ষণ হয়েছে? পরে অনেকক্ষণ আমার হয়ে গেছে অলরেডি, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে হয়তো। যাক, এখন আমরা এখানে চার্জ অনেক কমে গেছে আমার ল্যাপটপে, মাত্র 8% চার্জ। যাকে আমরা একটু জাস্ট শেষ করে দিই। শেষ করার আগে তোমাদের যেটা কাজ হবে, এই তো তো থাকছে, কি বলে না, এই স্লাইডটা তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দেবো। তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই ডিসক্রিপশন বক্স থেকে ভালোভাবে দেখে এইখানে এইখানে যা যা আছে, ঠিক আছে, সুরের ফ্রিকোয়েন্সি গুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এটা মুখস্থ করার প্রয়োজন, ঠিক আছে। বাট এখানে যা যা আছে তোমরা একটু ভালোভাবে মুখস্থ করবা বা বুঝবা। আমরা এই টার্ম থেকে আজকে পড়া শুরু করবো, ঠিক আছে। মানে হচ্ছে এই যে স্লাইডটা,
এই স্লাইড থেকে আমরা সামনের দিন পড়া শুরু করব, ঠিক আছে? এই স্লাইডে জিনিসটা তুলে নিব, বাট আমরা সামনের দিন থেকে পড়ানো এটা শুরু করবো, এটা আমাদের সামনের দিনের টপিক। তো আজ এখান পর্যন্ত আই থিঙ্ক তোমাদের সব বুঝতে পারছো, আর কোনো সমস্যা নেই। তাও যদি কোনো পার্টে বুঝে না থাকো বা সমস্যা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবা, এবং আমি তাহলে তো আরো ফার্দার ক্লারিফিকেশন করে সেটা বুঝিয়ে দেবো, বা আমাকে ইনবক্সে জানাবো বা কমেন্টে জানাবা, অ্যান্ড এখন ডিসক্রিপশন বক্সে তো থাকছে, সেটা দেখে নিবা। তো এই আর কি, ধন্যবাদ।